জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025 2024-25 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্রদের কলেজগুলোতে ভর্তির সুযোগ দেবে। সেই লক্ষ্যে আজকে ইংলিশ বুলেট ক্লাসটির নাম এ কারণেই বুলেট দিয়েছি যে এখানে একটি মাত্র ক্লাসেই আমি পুরো ইংরেজির সিলেবাসটি বিশদভাবে আলোচনা করব এবং কিভাবে কমন আসবে সেই বিষয়ে আমি প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখিয়ে দেব। অর্থাৎ একটি ক্লাস মনোযোগ সহকারে করলেই ইংরেজি নিয়ে আর চিন্তা করতে হবে না আশা করছি। আমরা জানি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রত্যেক বিভাগের জন্যই 20 মার্ক করে ইংরেজি রয়েছে। তো আমরা এই জিনিসটা এবার প্র্যাকটিক্যালি দেখব। এটি দেখার জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2014-15 শিক্ষাবর্ষ, এই 2014-15 শিক্ষাবর্ষে আমি লাস্ট যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা আমি একটু আলোচনা করব, আর এটারই মাধ্যমে আমি এই পুরো বিষয়টি পরিষ্কার করব। তাহলে শুরুতেই কোশ্চেন নাম্বার 6 1 থেকে 5 এই কোশ্চেনগুলো আসলে প্যাসেজ রিলেটেড। একটি প্যাসেজ থেকে 1 থেকে 5 কোশ্চেন করা হয়েছে। তখন ইংরেজিতে ছিল 25 মার্ক, বাট এখন কিন্তু ইংরেজিতে রয়েছে 20 মার্ক। সুতরাং 1 থেকে 5-এর এই প্যাসেজটি আমি আশা করছি যে এবারে আর থাকছে না হয়তো, সেজন্যই আমি মেইন কোশ্চেনগুলো আলোচনা করব 6 থেকে 25 পর্যন্ত, অর্থাৎ টোটালি 20টা কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 6-এ আছে আওয়ার ফ্যামিলি ইজ অন ভেরি গুড টার্মস উইথ হিজ ফ্যামিলি। আমাদের পরিবার তার পরিবারের সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে। হেয়ার গুড টার্মস মিন্স, তাহলে এখানে গুড টার্ম এটা একটা ফ্রেজ। এই গুড টার্মের অর্থ কি সেটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। এটিকে আমরা পরিষ্কার করার জন্য আসলে গুড টার্মস সম্পর্কে একটু জেনে নেব আগে। তাহলে বোঝা গেল এটি হলো ফ্রেজ থেকে এসছে কোশ্চেনটা, ফার্স্ট কোশ্চেন। তাহলে ভর্তি পরীক্ষায় ইংরেজি ক্ষেত্রে মুখস্থ অংশ এটি কিন্তু একটি অবদান রাখবে। মুখস্থ অংশ থেকে আমরা 3 থেকে 4 মার্ক আমরা পেয়ে যাব। মুখস্থ অংশ বলতে ফ্রেজ, আমরা এরপরে আরও সামনের দিকে এগোতে থাকি, আরও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমরা আরও এগোতে থাকলে সিনোনিম অ্যান্টোনিম, তারপরে আমরা যদি আরও একটু এগিয়ে যাব তা আমরা কারেক্ট স্পেলিং। এই মুখস্থ পড়াগুলো কিন্তু আমাদের একটা পার্ট ভর্তি পরীক্ষার ইংরেজি অংশের জন্য। তাহলে আমরা এটার যদি একটু বিশ্লেষণটা দেখি তাহলে কি দেখছি, অন গুড টার্মস মিন্স হ্যাভিং এ পজিটিভ অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ সামওয়ান। তাহলে গুড টার্মস এর অর্থ হচ্ছে কারোর সঙ্গে ফ্রেন্ডলি রিলেশনশিপ রাখাটা, ইট ইজ গুড টার্মস। এই ফ্রেজ গুড টার্মসের অর্থ হলো তাহলে ফ্রেন্ডলি রিলেশনশিপ। আমরা যদি বিশ্লেষণটাকে একটু অর্থটা করে চিন্তা করতে পারি তাহলে আমরা কিন্তু খুব সহজেই এখানে উত্তর খুঁজে পেতে পারি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি গুড কন্ডিশন নাম্বার এ, তাহলে কন্ডিশন বোঝাচ্ছে না, এটি রিলেশন হতে হবে, তাহলে এটি নয়। নেক্সট ওয়ার্ম রিলেশনশিপ, উষ্ণ সম্পর্ক, তাহলে এটার সঙ্গে মিলে যাচ্ছে। সো আমরা আর সামনের দিকে এগোবো না। আমরা এই এমসিকিউ আমরা জানি যে এখানে 100টি প্রশ্নের উত্তর করতে হয় 60 মিনিটে। প্রপোর্শনটা এমন থাকে সব ইউনিভার্সিটিগুলোতেই, ব্যতিক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ে নয়। সুতরাং একটি কোশ্চেনের জন্য আমাদের 40 থেকে 45 সেকেন্ড সময় মিলবে। সো আমরা যদি সেখানে সবগুলো একেবারে রিসার্চ করে চিন্তা করতে যাই, আমরা যেখানে উত্তর পেয়ে যাব সেখানে থেমে যাব। আমরা পরের দুটো আর চিন্তা করব না, অযথা টাইম কিল করব না, এখানে কয়েক সেকেন্ড আমরা সেভ করব। তাহলে আমরা আমাদের যে গুড টার্মস এর মিনিংটা আমরা মেমোরিতে চিন্তা করব, করে দেখলাম ফ্রেন্ডলি রিলেশনশিপ। সো আমাদের মিলে গেল উত্তরটা ওয়ার্ম রিলেশনশিপ। সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের মুখস্থ পড়া পড়তে হবে। এই এমন করে আমরা যদি 5 বছরের প্রশ্নটাকে একটু ঘেটে যদি আমরা পড়ি তাহলে এখান থেকে 25% আমাদের কমন মিলবে, কারণ সালের কোশ্চেন থেকে 25% রিপিট হয়।
নেক্সট কোশ্চেন নাম্বার 7, রেডিও হুইচ ড্যাশ বি আ গুড সোর্স অফ এন্টারটেইনমেন্ট হ্যাজ লস্ট ইটস অ্যাপিল। অপশানগুলো হচ্ছে ওয়াজ টু, তারপরে ইউজ টু, তারপরে হচ্ছে ইউজড টু, আরেকটা ইজ টু। তাহলে একটা হচ্ছে ইউজ টু, আরেকটা হলো ইউজ টু। দুটো কিন্তু একটা প্রেজেন্ট একটা পাস্ট আছে। তাহলে আমরা উত্তর কোনটা করব? সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে, এখানে বলা হচ্ছে রেডিও হুইচ, যেটি ড্যাশ আ গুড সোর্স অফ এন্টারটেইনমেন্ট, যেটা আগে বিনোদনের একটা বড় উৎস ছিল, হ্যাজ লস্ট ইটস অ্যাপিল, তার অবদান বা তার আপিল, তার চাহিদা এখন তা হারিয়ে ফেলেছে। সো এটা কিন্তু অতীতে কোনো কাজের অভ্যাস বোঝাচ্ছে। অতীতে কোনো কাজের অভ্যাস বোঝালে আমরা ইংরেজিতে ব্যবহার করব ইউজ টু। এটির ব্যাখ্যাটা এমন হবে, ইউজ টু ইজ ইউজ টু ডিসক্রাইব পাস্ট হ্যাবিটস। এটা আমরা গ্রামারের রুলস থেকে জানি যে অতীতের অভ্যাস যদি নির্দেশ করা হয় তাহলে আমাদের ইউজ টু ইউজ করতে হয় বাক্যে। সো এখানে আমাদের আনসার হচ্ছে সি নাম্বার। এটা অতীতের অভ্যাস বোঝাচ্ছে এ কারণে। এটা আমরা বলতে পারি গ্রামার অংশ থেকে এসছে। তাহলে উপরের 6 নাম্বার কোশ্চেনটি হলো মুখস্থ অংশ থেকে, কোশ্চেন নাম্বার 7 এটি গ্রামার অংশ থেকে। আমরা শেষে গিয়ে হিসাব নিকাশ করে ফেলবো কোন অংশ থেকে কটি কোশ্চেন থাকছে। নেক্সট, তাহলে উত্তরটা দেখে নিই। আমাদের এখানে অপশান দেওয়া আছে সি নাম্বার, সো সি নাম্বার ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, হোয়েন আই ওয়াচ ইন ঢাকা আই ড্যাশ মাই আইস টেস্টেড। আমি যখন ঢাকায় ছিলাম তখন আমার চোখগুলো পরীক্ষা করিয়েছিলাম। আচ্ছা যাক, দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি অপশানগুলো হচ্ছে হ্যাভ, তারপরে আছে গেট, নেক্সট হ্যাড, গেটিং। সাবজেক্ট হলো আই, সাবজেক্টের পরে কখনো মূল ভার্বের আইএনজি ফর্ম সরাসরি বসতে পারে না। সো গেটিং এটা হওয়ার কোনো সুযোগ নেই, এটা ফাইনালি বাদ। তাহলে তিনটা যেটা আছে হ্যাভ, গেট, হ্যাড, তিনটাই কিন্তু আমরা এখানে আসলে ব্যবহার করতে পারি। যেমন হ্যাভ যদি আমরা ব্যবহার করি তাহলেও হ্যাভের পরে ভার্বের ভি3 ইউজ করতে হয়, টেস্টেড রাইট ভি3। আর গেটের পরেও কিন্তু আমরা ভি3 ব্যবহার করতে পারবো ভার্বের, তাহলে এটাও দেওয়া যায়, আবার হ্যাডের পরেও দেওয়া যায়। সো আমরা এখানে কিন্তু উত্তরটা ব্যবহার করব হ্যাড। কারণটা হচ্ছে আমাদের সামনের অংশটাতে ওয়াচ, এটি হলো অতীত। এই অতীত হওয়ার কারণে আমাদের ওইখানে প্রেজেন্ট ফর্মগুলো ইউজ করা যাবে না। প্রেজেন্ট ফর্ম ইউজ না করে আমরা পাস্ট ফর্মটা ইউজ করে দিলাম। সো আমাদের ফাইনালি উত্তর হচ্ছে হ্যাড। এটা এক্সপ্লেনেশনটা এমন, এই যে রুলস আছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব, যেটা এই রাইট ফর্ম অফ ভার্বে বলা হচ্ছে বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং, বি, গেট, রিমেইন, বিকাম, এখানে কিছু পজিটিভ ফাংশন আছে। তো এই ইত্যাদির পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা বলি ভি3 বা পিপি ফর্ম ইউজ করতে হয়। তাহলে এখানে হ্যাডের পরে ভার্বের ভি3, এই যে টেস্টেড, এটি কিন্তু ভি3 অবস্থায় আছে, টেস্টেড। সুতরাং আমাদের উত্তর হচ্ছে সি নাম্বার। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যদি এটি আগেরটা প্রেজেন্ট থাকতো তাহলে কিন্তু আমরা হ্যাভ বা গেট দুটোই ব্যবহার করতে পারতাম। যদি আগেরটা প্রেজেন্ট থাকতো, ওয়াজের জায়গায় ইজ থাকতো, হ্যাঁ এমন প্রেজেন্ট থাকলে। তারপরেরটায় চলো, নাম্বার 9, ড্যাশ মাই ফ্রেন্ডস নিউ দ্যাট আই হ্যাড গট দ্য জব। ড্যাশ মাই ফ্রেন্ডস নিউ দ্যাট, আমি জবটা পেয়েছিলাম অতীত, হ্যাড গট এখানে দেয়া আছে। তাহলে আমি জবটা পেয়েছিলাম, এটা আমার কিছু বন্ধু হ্যাঁ এটা জানতো। তাহলে এখানে আমাদের অপশানগুলো দেখি কি আছে। নট মাচ অফ, নট মেনি অফ, নট মাচ, নট মেনি। তাহলে আমাদের এখানে এটা সহজ হিসাব আছে, এটা নাউন থেকে কোশ্চেনটা হয়েছে, এটি গ্রামার অংশ, পার্টস অফ স্পিচ, নাউন থেকে হয়েছে কোশ্চেনটি। নাউনের যে রুলস আছে সেটা আমরা এখানে একটু অ্যাপ্লাই করব। তাহলে এখানে এই যে ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস এটি হচ্ছে কাউন্টেবল নাউন, গণনা করা যায় আলাদা আলাদা করে বন্ধুগুলোকে। কাউন্টেবল নাউনের পূর্বে কখনো আমরা এই মাছ ব্যবহার করতে পারবো না, তাহলে এটি কখনোই হবে না। আরেকটা মাছ আছে এখানে, এটিও হবে না, তাহলে দুটো ফাইনালি বাদ। তাহলে আমাদের আর দুটো অপশান থাকছে, বি নাম্বার নট মেনি অফ, আরেকটা হচ্ছে ডি নাম্বার নট মেনি। তাহলে কোনটা হবে এবার? দুটোই কিন্তু আমাদের মিনিং দেবে, তাই না? মিনিংটা ঠিক দেবে।
তাহলে বেশি বন্ধু বান্ধব আমার জানে না যে আমার চাকরির খবরটা, বা আমার বেশি বন্ধু বান্ধব জানে না, মানে অল্প কিছু জানে আর কি। যাই হোক, আমরা উত্তরে কী দেখবো তার আগে একটু বিশ্লেষণ দেখে নিই, গ্রামাটিক্যাল বিশ্লেষণ। তো এই গ্রামাটিক্যাল বিশ্লেষণটা হচ্ছে নট মেনি অফ মাই ফ্রেন্ডস, এই ফ্রেজটা ব্যবহার করতে হবে। নট মেনি অফ, নট মেনির পরে অফ ইউজ করতে হবে। কিন্তু আমরা যদি নট মেনি মাই ফ্রেন্ডস ইউজ করি তাহলে এটিকে ইনকারেক্ট ধরা হচ্ছে গ্রামারের ভাষায়, এটি ইনকারেক্ট। সোর্স হচ্ছে গুগল, সোর্স হচ্ছে অক্সফোর্ড গ্রামার। আমি যে কথাগুলো বলবো সবগুলো রেফারেন্স রয়েছে, গ্রামাটিক্যাল রেফারেন্স রয়েছে অক্সফোর্ড গ্রামারের, আর সোর্স আছে, ইন্টারনেটের সোর্স হচ্ছে গুগল। এ দুটোকে মিল করে আমি সবগুলো কোশ্চেনের বর্ণনা করবো ইনশাল্লাহ। তো যাক, এখানে অফটাকে আমাদের ইউজ করতে হবে। অফটা ইউজ করতে হবে কেন? অফটা ইউজ করতে হবে এই যে টু ইন্ডিকেট এ পার্ট অফ দ্য হোল, তার মানে পুরোটা নয়, পুরোটার মধ্যে একটা অংশ, পুরোটার মধ্যে একটা অংশ, এটা নির্দেশ করার জন্য মেনির পরে অফ ইউজ করতে হবে। তাহলে এখানে আমাদের তাই বোঝাচ্ছে পুরোটার একটা অংশ। সো আমাদের বি নাম্বারটা রাইট। বিশ্লেষণ করে যেটা আমরা দেখলাম, বি নাম্বারটা রাইট। লেটস সি দ্য আনসার। ইয়েস, বি ইজ দ্য কারেক্ট আনসার। সো নেক্সট, তাহলে আমরা এটি দেখলাম গ্রামার থেকে এসছে। কোশ্চেন নাম্বার 9 তোমরা লিখে রাখবা। কোশ্চেন নাম্বার 9 এটা গ্রামার থেকে আসলো এবং নাউন থেকে। তাহলে আমাদের পার্টস অফ স্পিচ পড়তে হবে, পার্টস অফ স্পিচ রিলেটেড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, রুলস পড়তে হবে কিছু, আর পাশাপাশি হলো প্র্যাকটিস করতে হবে। পার্টস অফ স্পিচের উপরে আমাদের হিউজ কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যত কোশ্চেন আমরা বেশি প্র্যাকটিস করব তত আমরা একদম সেন্টেন্স টু সেন্টেন্স কমন পাওয়া যাবে ইনশাল্লাহ। আর এই সালের কোশ্চেনগুলো থেকে তো 25% রিপিট হবে, এই জন্যই আমি বলছি এখান থেকে কমন মিলবে ইনশাল্লাহ। সেন্টেন্স টু সেন্টেন্স কমন 2-4টা মিলবে ইনশাল্লাহ। নেক্সট ওয়ান, নাম্বার 10, হু ড্যাশ ওয়াজ গোয়িং টু টেক ইয়োর ফটোগ্রাফ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হু, এটি WH ওয়ার্ড, আর গ্রামার বলছে WH ওয়ার্ড, WH ওয়ার্ডের পরে, আর বাক্যটার পিছনে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এই কোশ্চেন মার্কটা লাল করে দিয়েছি বোঝানোর জন্য। তো এটা কোশ্চেন মার্ক দেখে আমরা বুঝবো বাক্যটা করতে হবে ইন্টারোগেটিভ। প্রশ্নবোধক বাক্য করতে গেলে শুরুতে WH ওয়ার্ড আছে হু, এরপরে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে সাহায্যকারী ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ হু এর পরে এই যে সাবজেক্ট আছে যেমন ইউ, তাহলে এটি হওয়ার কোনো সুযোগ নেই, আপাতত এটি ক্রচ হবে না। তারপরে ডি নাম্বার যেটা, এটাতেও দেখতে পাচ্ছি আমরা এখানে ইউ আছে সাবজেক্ট, তাহলে এই ডি নাম্বারটা এটা হওয়ার কোনো সুযোগ নেই, ক্রস। অর্থাৎ দুটো আমাদের খুঁজতে হবে না, তাহলে এই দুটো থেকে হবে। আমরা দেখতে দুটোতেই অক্সিলারি ভার্ব আছে, ডিড একটাতে, আরেকটাতেও আছে ডিড। ভালো কথা, এখানে একটাতে দ্যাট বেশি আছে, সি নাম্বারটাতে দ্যাট বেশি। তো আসলে এখানে দ্যাট ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ এখানে এটা একটা ইন্টারোগেটিভ বাক্য। এখানে আমরা WH ওয়ার্ড পেয়েছি হু, এবং আমরা দ্যাট আর এখানে ব্যবহার করব না, বা করতে গ্রামাটিক্যালি করা এখানে ঠিক হবে না। সে কারণে আমরা দ্যাটটাকে মাইনাস করে উত্তরটা করব বি নাম্বারটা, হু ডিড ইউ সে ওয়াজ গোয়িং টু টেক ইয়োর ফটোগ্রাফ, তাই না? হু ডিড ইউ সে ওয়াজ গোয়িং টু টেক ইয়োর ফটোগ্রাফ। গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী হু এর পরে আমরা অক্সিলারি ভার্ব ইউজ করলাম, তারপরে সাবজেক্ট ব্যবহার করলাম, দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, সব কিছু মিলিয়ে বি নাম্বারটা রাইট। এটি পিওর গ্রামার থেকে এসছে। আমরা এটিকে প্রোনাউন অংশের, যেটা পার্টস অফ স্পিচের প্রোনাউন, এই প্রোনাউন থেকে এই কোশ্চেনটি এসছে, আমরা এটি বলবো। তাহলে নাউনও আসছে পরীক্ষায়, প্রোনাউনও আসছে পরীক্ষায়। এই যে বি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। কে তোমাকে বলেছিল যে তোমার ছবি তুলতে যাচ্ছে? কে তোমাকে বলেছিল যে তোমার ছবি তুলতে যাচ্ছে, এমন একটা অর্থ। তাহলে বি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। সো নাউন পড়তে হবে, প্রোনাউন পড়তে হবে, দ্যাট মিনস পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটাই তোমাকে কমনলি হেল্প করবে ইনশাল্লাহ। নেক্সট কোশ্চেন 11 নাম্বার হচ্ছে পাবন হার্ট হিমসেলফ। পাবন নিজেকে আহত করেছিল। ভালো কথা, এটা ফুল স্টপ হয়ে গেছে। নেক্সট, হি ফেল ড্যাশ হিজ বাইক। তাহলে তার বাইক থেকে সে সামা পড়ে গিয়েছিল, এই জন্য আহত হয়েছিল নিজেই। তাহলে এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটি কিন্তু মুখস্থবিদ্যা। আমি আগেই বলেছি যে আমরা প্রথম কোশ্চেনটাও দেখেছি কিন্তু ফ্রেজ মুখস্থবিদ্যা। এই যে এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেলাম, এটা মুখস্থ অংশ থেকে, গ্রামারের মুখস্থ অংশ।
তাহলে ফেলের পরে অফ যদি আমরা ইউজ করি, এটি আমরা একটু বিশ্লেষণ দেখব। ফেল অফ, ফেলের পরে যদি আমরা অফ ব্যবহার করি, প্রথমটা ফেল অফ, তাহলে আমাদের কি মিনিংটা দাঁড়ায়? এটা হায়ার পজিশন থেকে পড়ে যাওয়া, ডিটাচড হয়ে যাওয়া, হ্যাঁ, এটা লোয়ার পজিশনে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় পড়ে যাওয়া। আর আরেকটা এখানে ফ্রেজ করা যায় ফেলের পরে, সেটা হচ্ছে ইনটু, এই যে সি নাম্বারটা, যদি ফেল ইনটু আমরা ব্যবহার করি তাহলে ফেল ইনটু হচ্ছে কোনো কিছুর ভিতরে চলে যাওয়া। যেমন এই যে শি ফেল ইনটু দ্য সুইমিং পুল, অর্থাৎ সুইমিং পুলের পড়ে গিয়েছিল, দ্যাট মিনস সুইমিং পুলে পড়ে যাওয়া মানে কি পানির নিচে চলে যাওয়া, তাহলে কোনো কিছুর মধ্যে গতি বোঝাচ্ছে এমন ব্যাপার আর কি, তখন ইনটু ব্যবহার করতে হবে। এখানে কিন্তু বাইকটা থেকে পড়ে গেছে মাটিতে সামাও বা ছাদে কিছু এটাতে, তো এখানে কিন্তু কোনো কিছুর মধ্যে তলিয়ে যাওয়া হচ্ছে না, সো ইনটু ইউজ করার উপায় নেই। আর বাকি দুটো যেমন এই যে ফেলের পরে অফ আছে, ফেলের পরে অফ জুড়ে দিলে কিন্তু কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেই, এই ফেল অফ নামে কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুগলে আমি পাইনি। তারপরে ফেলের পরে টু, এই ফেলের পরে টু দিয়েও আমি কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অস্তিত্ব খুঁজে পাইনি গুগলে। তাহলে দুটো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফেলের পরে করা যায়, একটা হচ্ছে ফেলের পরে অফ, তাহলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পড়ে যাওয়া, সরে যাওয়া, আরেকটা হচ্ছে কোনো কিছুর মধ্যে সরে যাওয়া, এরকম। তাহলে ইনটুও হচ্ছে না, ফাইনালি উত্তর হচ্ছে ও ডবল এফ, অফ। সো আমরা উত্তরটা এবার দেখি। ইয়েস, এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট ওয়ান, তাহলে এটা গেল মুখস্থ পড়া থেকে। হ্যাঁ, মুখস্থ পড়া থেকে 2 মার্ক ইতিমধ্যে দেখছি আমরা গ্রামার থেকে মেবি 3 মার্ক দেখেছি, আর 2 মার্ক দেখলাম মুখস্থ পড়া থেকে। তোমরা হিসাব রাখো কিন্তু, হ্যাঁ, কোন পার্ট থেকে কতটুকু করে আসছে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, সাইলেন্স ইজ গোল্ডেন, সাইলেন্স ইজ গোল্ডেন, তাহলে এই বাক্যটা বলছে হুইচ সেন্টেন্স বিলো ইজ স্ট্রাকচারালি দ্য সেম অ্যাজ দ্য ওয়ান অ্যাবাভ। তার মানে নিচে যে 4টা সেন্টেন্স আছে, এই 4টা সেন্টেন্সের গঠন, কোন সেন্টেন্সটার গঠন আমাদের এই সাইলেন্স ইজ গোল্ডেনের মতো। তাহলে সাইলেন্স ইজ গোল্ডেন, এটার গঠনটা একটু বিশ্লেষণ করি আমরা। এই যে সাইলেন্স ইজ গোল্ডেন, এখানে কি আছে? শুরুতে আছে একটা নাউন, তারপরে আছে বি ভার্ব ইজ, তারপরে আছে একটা অ্যাডজেক্টিভ, সেটা হলো গোল্ডেন। সো আমাদের এখানে যে উত্তরগুলো আছে সেখানে শুরুতে আছে অনেস্টি, নাউন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো এখানে দুটো নাউন আছে দুদিকে, এখানে অ্যাডজেক্টিভ যদিও একটা আছে বেস্ট, কিন্তু দুটো নাউন দুদিকে আছে, সো হবে না, আমাদের একদিকে নাউন থাকতে হবে, একদিকে অ্যাডজেক্টিভ থাকতে হবে, এটা বাদ। বি নাম্বার, মানি মেক্স মানি, দুটো নাউন দুদিকে, চলবে না, মানি মেক্স মানি, দুটো নাউন দুদিকে আছে, এটা হবে না। তারপরেরটা আছে নো ওয়ার ইজ জাস্ট ওয়ার, দুটো নাউন দুদিকে আছে, এটাও হবে না। তাহলে অবশিষ্ট একটাই আছে, সো এটাই উত্তর, এটা মিলেও গেছে। এই যে পিচ ইজ রেয়ার, হ্যাঁ, পিচ হচ্ছে নাউন শান্তি, ইচ বিভার্ব, আর রেয়ার, রেয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে স্ট্রাকচারে মিলে গেছে, সো ডি নাম্বারটা রাইট আনসার। দেখি উত্তরটা চেক করে, ইয়েস, ডি ইজ দ্য রাইট আনসার। তাহলে এখানে যেটা আমরা দেখলাম এটা গ্রামার থেকে, এটা একটা সেন্টেন্সের সিম্পল একটা স্ট্রাকচার, হ্যাঁ, উপরে দেয়া আছে একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সটা কোন স্ট্রাকচারে আছে সেটা তোমাকে মিলিয়ে নিতে হবে, এটা গ্রামার থেকে, হ্যাঁ, সিম্পল গ্রামার। নেক্সট ওয়ান, নাম্বার 13, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কম্পিট? কম্পিট, কম্পিট প্রতিযোগিতা করা, ইটস ভার্ব, কম্পিট প্রতিযোগিতা করা। বাংলা কিন্তু প্রশ্নে থাকবে না, আমি বোঝার জন্য লিখে দিয়েছি। হ্যাঁ, বাংলা থাকলে তো কথা ছিল না, তুমি অনেকেই পারতা আরো সহজ করে, বাংলা নাই। তাহলে প্রতিযোগিতা করা, ভালো কথা, এটা কি করতে হবে? নাউন ফর্ম খুঁজতে হবে আমাদেরকে। নাউন ফর্ম কি? অনেক সহজ কোশ্চেন। কম্পিটেন্স, এটাও কিন্তু নাউন, কম্পিটেন্স, হ্যাঁ, কিন্তু বাংলাটা একটু ভিন্ন হয়ে যাচ্ছে, দক্ষতা। আর একটা নাউন আছে কম্পিটিশন, এটাও নাউন, এটা বাংলাটা কিন্তু সেম, প্রতিযোগিতা, আর ভার্বটা হচ্ছে প্রতিযোগিতা করা। তাহলে ওইটাই উত্তর, আমাদের পরের দিকে যাওয়ার দরকার নেই, আমরা উত্তর বি নাম্বারটার সঙ্গে মিলে গেছে, সো সি এবং ডি এটা ফাইনালি ক্রচ, বি ইজ দ্য রাইট অ্যান্সার। লেটস চেক, ইয়েস, বি ইজ দ্য রাইট অ্যান্সার। সো আমরা এরকমভাবে কিন্তু অনেক সময় টাইম সেভ করবো, রাইট? প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো একদম আপ টু বিসিএস প্রিলিমিনারি এক্সাম, তোমাকে পাঞ্চুয়াল হতে হবে অ্যাবাউট টাইম, অ্যাবাউট কাউন্টিং টাইম স্পেশালি। Let's another question, question number 14. Choose the correct option. গ্রামার থেকে এসছে, no sooner had, এটা এটা একটা পপুলার রুল,
রাইট ফর্ম অফ ভার্বের নো সুনার হ্যাড আছে, তারপরে ড্যাশ, তারপরে অবজেক্ট আছে একটা দেখতে পাচ্ছি আমরা দ্য হাউস, তারপরে দেন আছে। তাহলে আমাদের দুটো এখানে গ্যাপ আছে, এটা ফার্স্ট গ্যাপ, এটা হচ্ছে সেকেন্ড গ্যাপ। তাহলে ফার্স্ট গ্যাপে কী ব্যবহার করবো, সেকেন্ড গ্যাপে কী ব্যবহার করবো, ভালো কথা। এটার জন্য আমরা একটু আমাদের যে রুলস আছে বর্ণনা সেখানে যাই, ব্যাখ্যা এক্সপ্লানেশনে। নো সুনার হ্যাডের পপুলার রুলস আছে, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, সেম। এদের পরে আমাদের ব্যবহার করতে হ্যাড লাগবে, দ্যাট মিনস হ্যাড লাগবে, নো সুনারের পরে হ্যাড লাগবে। তাহলে হ্যাড কোথায় আছে, এখানে আছে, এটা থেকে উত্তর হতে পারে। তাহলে বি নাম্বারটাতে শুরুতে হ্যাড নেই, তাহলে এটা ফাইনালি ক্রচ। এখানেও আমরা সি নাম্বারে দেখতে পাই শুরুতে হ্যাড নেই, তাহলে ক্রচ। তাহলে দুটো বাদ গেল, বি আর একটা সি, এখন দুটো থাকলো, তাহলে সহজ হবে না। এখন প্রথম এটাতেও হ্যাড আছে, আবার এটাতেও হ্যাড আছে, এখন স্ট্রাকচারে মিল দেখবো। নসুনার হ্যাডের পরে সাবজেক্ট ইউজ করতে হয়, সাবজেক্ট আছে দুটোতেই আই, ভার্বের V3 ইউজ করতে হয়, লেফট আছে দুটোতেই, তাহলে এই পর্যন্ত দুটোই মিল আছে। তারপরে আদার্স আর নাই কিছু, তারপরে দেন দিতে হয়, আচ্ছা দিলাম দেন, দেন বানানটা বই ভেদে আলাদা আলাদা আছে। তারপরে সাবজেক্ট, আচ্ছা সাবজেক্ট দিলাম, তারপরে কি লাগবে, ভার্বের পাস্ট ফর্ম লাগবে কিন্তু আমাদের, অর্থাৎ দেনের পরে যে ক্লোজটা, দেনের পরের ক্লোজটা আমাদের পাস্ট ইনডেফিনিট হতে হবে। এই যে এখানে আছে ইট স্টার্টেড, ভার্বের পাস্ট ফর্ম মানে পাস্ট ইনডেফিনিট, আর পরেরটা আছে ইট ওয়াজ রেইনিং, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস ইউজ করা যাবে না, তাহলে ওয়াজ রেইনিংটা বাদ দিলাম, তাহলে উত্তর থাকলো এ নাম্বারটাই রাইট অ্যান্সার। নো সুনারের পরে হ্যাড আছে, তারপরে সাবজেক্ট আছে, তারপরে ভার্বের V3 আছে লেফট, তারপরে আমাদের পরের ক্লোজটাতে দেনের পরে যেটা, সেটা পাস্ট ইনডেফিনিট স্টার্টেড, তারপরে রেইনিং আছে, এটা আরেকটা আইএনজি ফর্ম, ইট ইস জিরান্ট। তো আমাদের ভার্ব এখানে মেইন এটা স্টার্টেড, ভার্বের পাস্ট ফর্ম। সো লেটস চেক দ্য আনসার, এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এটা গ্রামার থেকে আসছে, আশা করি তোমরা বুঝতে পারছো। নসুনার হ্যাডের স্ট্রাকচারটা মেমোরিতে নিতে হবে, নসুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এদের স্ট্রাকচারটা মেমোরিতে নিতে হবে, কমন পেয়ে যাবে 1 মার্ক এখান থেকেই। তারপরেরটা চলো, নাম্বার 15, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। যা ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ব্যাখ্যা দেবো আমি, হ্যাঁ একটু ধৈর্য সহকারে শুনতে হবে। এবারেও কিন্তু গ্রামার থেকে এসছে, আই উইল রেদার ডাই, বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হ্যাঁ সঠিক বাক্যটা তুমি চিহ্নিত করো। ভালো কথা, এই নাম্বারে কি আছে, আই উইল রেদার ডাই। তাহলে রেদার, এটা উইল রেদার কখনো হয় না, উড রেদার হয়, তাহলে এটা এমনি বাদ, শুনলাম শেষ, কারণ উইল রেদার কোনো দিনই শুনিনি, কোনো গ্রামাটিক্যাল টার্মে নেই। উড রেদার এটা ঠিক আছে, চলে, উড রেদার দেওয়া যাবে, তাই না, উড রেদার, উড রেদার, তিনটাতেই উড রেদার আছে। তাহলে উড রেদারের পরে আমাদের কি ইউজ করতে হয়, গ্রামার কি বলছে দেখি একটু। গ্রামারে যেটা উড রেদারের স্ট্রাকচার আছে, এই যে দেখো, উড রেদার, উড রেদারের পরে ব্যবহার করতে হবে V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, তারপরে দেন ইউজ করতে হবে, তারপরে আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে, এটা হচ্ছে উড রেদারের স্ট্রাকচার। তবে এই স্ট্রাকচারটা মেমোরিতে নিতে হবে, এখান থেকে কোশ্চেন হয়, হ্যাঁ। তো হ্যাড বেটারের স্ট্রাকচারটা অনেকটা একই রকম, মডেলসগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, রাইট ফর্ম ভার্বের, একটা পপুলার রুল। যাই হোক, আমরা উড রেদারের পরে তাহলে দেন ইউজ করব, বানানটা কিন্তু দেনের আমরা THAN ইউজ করব, হ্যাঁ দুটো বানান আছে, THAN DHEN। দেখো এই যে বি নাম্বারটা সব সেম আছে, বানানটা THEN, আর সি নাম্বারে কিন্তু বাকি সব মিল আছে, বানানটা THAN। তা তোমরা জানো THAN দেন মানে চে, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা কম্পেয়ার করা, এটা দেন ব্যবহার হয়। আর THEN দেন মানে তখন, হ্যাঁ নেসুনার হ্যাডের ক্ষেত্রে ব্যবহার করতে এক্স্যাক্টলি দেন, THEN স্পেলিংটা এমন হবে। আর যখন কম্পেয়ার করা হবে দুজনের মধ্যে, তখন কিন্তু THAN দেন ইউজ করতে হবে। তাহলে আমরা উত্তরটা সি নাম্বার করবো, কারণ এখানে আমাদের স্ট্রাকচারে পুরোপুরি মিলেছে। উড রাদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে, তারপরে দেন বানানটা THAN হবে, তারপরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। এখানে যেমন এই যে ভার্বের ING আছে, তাহলে চলবে না, এখানে দেন বানানে ভুল আছে, এটা চলবে না। সো সি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা দেখে আসি, রাইট অ্যান্সার সি। নেক্সট, তাহলে এটা কোত্থেকে আসলো, এটা কিন্তু গ্রামার থেকে আসছে, বেসিক্যালি এটা রাইট ফর্ম অফ ভার্ব, একদম, হ্যাঁ একদম রাইট ফর্ম অফ ভার্ব থেকে না তোমার 3টা কোশ্চেন তুমি নিশ্চিত থাকো মোটামুটি তুমি কমন পেয়ে যাবা। এটা এমন একটা গ্রামার, হ্যাঁ অনেক কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, আমার সঙ্গে প্র্যাকটিস করো, তাহলে তোমাকে আমি গুছাই দিচ্ছি মোটামুটি, তাহলেই তোমার ইনশাল্লাহ অনেক উপকার হবে, বসে না থেকেই কাজটা করো। নাম্বার 16, স্টুডেন্টস লার্ন বেটার ইন অ্যান এনভায়রনমেন্ট হুইচ ইজ ড্যাশ প্রেশার। তাহলে স্টুডেন্টস লার্ন বেটার, স্টুডেন্টরা ভালো শেখে, ইন অ্যান এনভায়রনমেন্ট একটা পরিবেশে, কোন পরিবেশ, প্রেশার, প্রেশারযুক্ত পরিবেশ, মানে চাপযুক্ত পরিবেশ না চাপমুক্ত পরিবেশ,
এক্স্যাক্টলি আমরা যেটা চিন্তা করি যে চাপযুক্ত পরিবেশ, কিন্তু এটা আমাদের দেশীয় চিন্তা। ইংরেজির যেটা চিন্তা সেটা হচ্ছে ইউরোপ মহাদেশ। তাতে করে চাপ মুক্ত বাচ্চারা মানে ইচ্ছা মতো শিখবে, এনভায়রনমেন্টে এমন থাকবে, যেটা পছন্দ সেটা শিখবে, যেটা অপছন্দ জোর করে শিখবে না আর কি। ম্যাথ ভালো লাগছে না জোর করে ম্যাথ শেখাতে হবে, এটা উন্নত বিশ্বে এডুকেশন সিস্টেমে নেই। আমাদের দেশে হয়তো এমন সিস্টেম আছে। তাহলে এখানে কিন্তু আসলে চাপ মুক্ত আমাদের ব্যবহার, এটাই হিসাব করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে দেখি আমরা তাহলে ফুল অফ মানে পুরোপুরি, আমরা যদি এগুলোর একটু বেঙ্গলি মিনিং, আমি অন্যভাবে এটার বিশ্লেষণ দিয়েছি, চলো আগে একটু চেক করে আসি ওটা, তারপরে আমরা উত্তর নেব। এই জায়গায় চলো, এই যে তাহলে স্টুডেন্টস লার্ন বেটার ইন অ্যান এনভায়রনমেন্ট হুইচ ইজ ফুল অফ, যেটা এ নাম্বারে ছিল ফুল অফ প্রেশার। তাহলে চাপপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা আরও ভালো শেখে। ইট ইজ রং, এটা নয়, এটা আমাদের দেশে প্রযোজ্য কিন্তু আমেরিকাতে না, সো এটা ক্রস। নেক্সট ওয়ান, স্টুডেন্টস লার্ন বেটার ইন অ্যান এনভায়রনমেন্ট হুইচ ইজ ডিপ্রাইভড অফ প্রেশার। চাপ ডিপ্রাইভ মানে বঞ্চিত আর কি, চাপ বঞ্চিত মানে এটাও মিনিংটাও আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না, ইট ইজ রং। চাপ বঞ্চিত এটা যায় না আর। তারপরেরটা হচ্ছে স্টুডেন্টস লার্ন বেটার ইন অ্যান এনভায়রনমেন্ট হুইচ ইজ ফ্রি ফ্রম, চাপমুক্ত, এটাই কিন্তু ইউরোপ মহাদেশের হিসাব, চাপমুক্ত পরিবেশ। আরেকটা কি আছে দেখি, আর এটা হচ্ছে রিগার্ডলেস অফ, সেটা হচ্ছে যেখানে যেখানে চাপ যাই থাকুক না কেন, মানে চাপ আনলিমিটেড থাকলেও শেখা যায়, এটা আরও হবে না। তাহলে আমাদের সি নাম্বারটা উত্তর, তাই না? সি নাম্বারটাই হচ্ছে ফ্রি ফ্রম। তাহলে ফ্রি ফ্রম আমরা একটু লেটস চেক দ্য আনসার। ফ্রি ফ্রম, ইয়েস, সি নাম্বার ইজ দ্য রাইট আনসার অ্যান্ড দ্য আনসার ইজ ফ্রি ফ্রম। তাহলে এটা কিন্তু আমরা বলতে পারি এটা এটা গ্রামার উইথ মিনিং, এটা গ্রামার উইথ মিনিং উইথ কমন সেন্স, জেনারেল সেন্স। হ্যাঁ, তাহলে সব মুখস্থ বিদ্যা থেকে কিন্তু আসলে কমন পাওয়া যাবে না, একটু জেনারেল সেন্স। যেমন এই যে আমি তোমাদের বললাম যে স্টুডেন্টরা চাপ মুক্ত পরিবেশে পড়তে পছন্দ করে। এখন আমরা যদি বলি যে চাপযুক্ত পরিবেশে পড়তে, আমরা চাপ না দিই তাহলে তো ক্লাসে উপস্থিতি হবে না। আমরা যদি তার হোমওয়ার্ক দেখতে না চাই বা হোমওয়ার্কের জন্য বকাঝকা না দিই, তাহলে হোমওয়ার্ক করতেই চাবে না। আমরা কিন্তু এটাকে চাপযুক্ত মনে করে থাকি, কিন্তু আসলে এটা চাপ দেয়া ঠিক এরকম নয়, চাপ ফ্রি, স্টুডেন্টরা বেশি শেখে। এইরকম একটা ফান্ডামেন্টাল নলেজ ইউ হ্যাভ টু হ্যাভ। হ্যাঁ, এই আনসারগুলো করতে গেলে তোমাকে ফান্ডামেন্টাল নলেজও রাখতে হবে। আন্ডারস্ট্যান্ড? আশা করি বুঝতে পারছো। তাহলে চলো বসে না থেকেই কাজগুলো সেরে ফেলিও। এবার পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 17, ইফ আই হ্যাড নোন হাউ কাইন্ড শি ওয়াজ। ইফ আই হ্যাড নোন, যদি আমি জানতাম যে সে কত মহৎ ছিল, আই ড্যাশ হিম ড্যাশ মিট হার, তাহলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতাম। এটা তো আমরা একদম পিওর, এই যে ইফের নিয়ম, কন্ডিশনাল সেন্টেন্স, এটা একটা পপুলার গ্রামার। একদম কন্ডিশনাল সেন্টেন্স থেকে কিন্তু 1 মার্ক দেখো প্রত্যেকবারে। আমরা যে এবার আনসার করছি 2014-15 সেশন, হ্যাঁ, তো এই তুমি 13-14তে যাও বা 12-13তে যাও, তুমি সবখানেই দেখবে ইফের নিয়ম থেকে 1 মার্ক কমন এসছে। তাহলে ইফের নিয়ম গ্রামারের একটা হটকেক, রাইট ফর্ম অফ ভার্ব পড়লেও হবে, আর ওর ভিতরেও আছে কন্ডিশনাল সেন্টেন্স, আলাদা করে কন্ডিশনাল সেন্টেন্স আছে, এটা পড়ে নাও। এখান থেকে 1 মার্কটা নিশ্চিত, অল্পই 3-4টা রুল পড়তে হবে। তাহলে এখানে দেখো ইফযুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্স আছে, যে হ্যাড নোন। তাহলে পরেরটা আমরা কি করতে পারি, পরেরটা করতে হবে উড হ্যাভ ভার্বের V3, এই ডিরেক্ট মুখস্থ এটা গ্রামারের, রাইট ফর্ম অফ ভার্বের ভিতরের কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ, তাহলে এটা সি নাম্বার উত্তর। আমরা এই যে বর্ণনাও আছে এখানে দেখো, এই যে এটা আমাদের 3 নাম্বার রুলে আছে, আমাদের যে লেকচার সেখানে 3 নাম্বার রুলে আছে ইফযুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্স থাকে। তাহলে পরেরটা এই যে উড হ্যাভ ব্যবহার করতে পারো, কুড হ্যাভ, আর মাইট হ্যাভও করা যাবে, কিন্তু উড হ্যাভ যদি না থাকে, মাইট হ্যাভ থাকে, হ্যাঁ, তাহলে আমরা ওটাও ব্যবহার করতে পারবো। এই আরও দুটো জিনিস শেখা হলো, ঠিক আছে? কুড হ্যাভ থাকতে পারে, হ্যাঁ, তাও ওটাও ব্যবহার করা যাবে। সো সি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। এটা ডিরেক্ট গ্রামার থেকে আসলো, তুমি কাউন্ট করতে থাকবা কিন্তু, হ্যাঁ, যে মুখস্থ পড়া থেকে কটা পেলাম আমরা এর মধ্যে, তারপরে গ্রামার থেকে কত পাচ্ছি, ঠিক আছে? তারপরে চলো নাম্বার 18, দ্য টেক্সট বুক ড্যাশ, ব্র্যাকেটে আছে বি, তারপরে ড্যাশ দিয়ে ইন অ্যানাদার কোর্স, অর্থাৎ দুটো গ্যাপ আছে কিন্তু দেখো, আর মাঝখানে বি আছে। আমরা জানি বি এর পরে কি করতে হয়, V3। বি এর পরে তুমি ব্যবহার করবা অলওয়েজ V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে দেখো V3 যেটা আছে, এটাতে V3 নাই, তার মানে এটাও হবে না। শর্টকাট দেখে ফেললাম, এখানে ING আছে, এটাও হবে না। এখানেও প্রেজেন্ট ফর্ম আছে, এটাও হবে না, ক্রস।
তাহলে উত্তর কোনটা? এটা দেখলা, এটা কপাল গুনে পেয়ে গেলা, এটা কপাল গুনে পেয়ে গেলা। কিন্তু কেন হলো, তাই না? এটা আসলে বাক্যটা প্যাসিভ ফর্মে আছে। হ্যাঁ, কোনো বাক্য দ্বারা যদি প্যাসিভ অর্থ প্রকাশ করে, এবং এখানে সাবজেক্ট হয়েছে বস্তুবাচক শব্দ দ্য টেক্সট বুক। যেমন যদি আমি বলি ইংরেজি সারা পৃথিবীতে ব্যবহার করা হয়, এটা কিন্তু প্যাসিভ বাক্য। কে ব্যবহার করে উল্লেখ করে নেই। তো এখানেও কিন্তু তাই, বাক্যটা প্যাসিভ। প্যাসিভ ফর্মে কুডের পরে এই যে আমরা যদি চিন্তা করি একটু দেখো, কোনো বাক্য দ্বারা প্যাসিভ অর্থ প্রকাশ পাইলে এই যেগুলো মডেলস আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলোর পরে বি যোগ করতে হয়। এই যে বি এর পরে ভার্বের ভি3 ইউজ করতে হয়, ঠিক আছে? আর এই কারণেই আমরা এখানে এই যে কুডের পরে বি আছে বাক্যটাতে, তারপরে ভি3 ইউজ করতে হবে করে আমাদের বাক্যটা শেষ করতে হবে। সো এ নাম্বার ইজ দ্য রাইট আনসার। এটা গ্রামার থেকে, তাই না? এটা তুমি গ্রামার বলতে প্যাসিভ ভয়েস বলতে পারো। আবার এটা তুমি, আমরা যখন ভয়েস যদি নাও পড়ি, কিন্তু ভয়েসের কিছু বেসিক ফাংশন এটা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যেই পাওয়া যাবে। তো এটা দুই জায়গায় স্টুডেন্টরা পেয়ে থাকে আর কি। একটা যারা ভয়েস পড়ে না তারা রাইট ফর্ম অফ ভার্বের ভিতরেই ভয়েসের এই ব্যবহারটা অন্তত পেয়ে যায়। আমরা 4-5টা ব্যবহার ভয়েসের রাইট ফর্ম ভার্বই শিখাই দিই। তো লেটস গো টু অ্যানাদার কোশ্চেন। কোশ্চেন নাম্বার 19, আই আস্কড দ্য স্টুডেন্টস ড্যাশ। তাহলে এটা কোথা থেকে? গ্রামার থেকে গেল না? 18 নম্বরটা। ইয়েস, পরেরটাও গ্রামার দেখতে পাচ্ছ অনেকটা। আই আস্কড দ্য স্টুডেন্টস ড্যাশ অন দ্য টপিক উই চুজ। এটা তো সিম্পল বাক্য, হ্যাঁ, এটা রুলস আছে গ্রামারের একটা, আমি দেখাচ্ছি একটু পরে রুলসটা। সিম্পল বাক্যে ডবল ভার্ব আছে, একটা আস্কড। এই বাক্যে কোনো কনজাংশন নাই, তাই না? সাবঅর্ডিনেটিং কনজাংশন যেমন অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, ইফ, আনলেস, অ্যান্ড, ইন কেচ, হ্যাঁ, এগুলো একটাও নেই। অথবা কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড, বাট, অর, ইয়েড, অ্যান্ড সো, হ্যাঁ, নট অনলি বাট অলসো, একটাও নেই বাক্যে। তাহলে এটা সিম্পল বাক্য। একটা ভার্ব আছে আস্কড, তো সেকেন্ড ভার্বটা তাহলে কি করতে হবে? এখানে সেকেন্ড ভার্ব হবে। সেকেন্ড ভার্বটা করা যাবে 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা আইএনজি। সেকেন্ড ভার্বটা কখনো প্রেজেন্ট ফর্মে হয় ব্যতিক্রম জায়গায়, এখানে হবে না। সেকেন্ড ভার্বটার পাস্ট ফর্ম হওয়ার সুযোগ নাই। কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলে হতো, এটাও হবে না। তাহলে উত্তর এটা। সেকেন্ড ভার্বটা 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা সেকেন্ড ভার্বটা আইএনজি ফর্ম করতে হবে। কখন কোনটা করতে হবে আমি একটু পরে রুলস দেখাচ্ছি। তো লেটস চেক দ্য আনসার। আনসার হচ্ছে সি। সি ইজ দ্য রাইট আনসার। টু কমেন্ট কেন হলো, চলো রুলসটা দেখি, পরের পেজেই আছে। সেটা হলো এমন, এই যে রুলসটা আমরা রাইট ফর্ম ভাবে 8 নাম্বার রুলে দিয়ে থাকি আমার লেকচারে, যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটি বাক্যে দুটি প্রিন্সিপাল ভার্ব যদি থাকে, তাহলে সেকেন্ড ভার্বটা 2 প্লাস প্রেজেন্ট ফর্ম বা আইএনজি ফর্ম, এই যে আইএনজি ফর্ম করা যায়, আবার 2 প্লাস প্রেজেন্ট ফর্ম করা যায়। এটার উপরে আরও বিস্তারিত কথা আছে। আপাতত এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ছোট করে এই যে অর্থটা দিলেই হবে। উদ্দেশ্য বোঝালে সেকেন্ড ভার্বটা 2 আর প্রেজেন্ট, আর উদ্দেশ্য না হলে আইএনজি। তবে যখন ঢাবির জন্য যাবা তখন কিন্তু এটা আরও বিশদ পড়তে হবে, তখন এটা রুলসকে সাপোর্টিং, এটার জন্য আরও দুটো সাপোর্টিং রুল পড়তে হবে আর কি। আপাতত জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এটুকুই জানো, তাতে যথেষ্ট, মনে রাখো আর কি। তারপরেটা চলো নাম্বার 20, অল্প একটু সময় থাকবে আছে আর। এ বোর্ড জার্নি ইজ ড্যাশ দেন জার্নি বাই রোড। এটা গ্রামার থেকে এসছে, দেখো এই যে দেন আছে, এটা বাক্য কম্পারেটিভ সেন্টেন্স। আর কম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করতে হয় সেটা কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হয়। এখানে দেখো কম্পারেটিভ ফর্ম আছে, এই যে সেফার, মোর সেফার। এখানে দুটো কম্পারেটিভ, ডবল কম্পারেটিভ ব্যবহার করো না, এটা নিয়ম আছে কারেকশানে। ডবল কম্পারেটিভ মোর, এটাও কম্পারেটিভ, সেফার কম্পারেটিভ, দুটো কম্পারেটিভ, দুটো সুপারলেটিভ পাশাপাশি ব্যবহার করা যাবে না। এটার ফরম্যাটটা রং ফরম্যাট, অর্থ ভালো মনে হবে কিন্তু ব্যবহার করা যাবে না। তাহলে এটা হচ্ছে যেমন সুপারলেটিভ ফর্ম হবে না, এটা পজিটিভ ফর্ম, পিওর অ্যাডজেক্টিভ, সেফ হবে না। তাহলে উত্তর হচ্ছে সেফার। সো ফাইনালি ডি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। ইয়েস। নেক্সট 21, ড্যাশ দ্য রেস্টুরেন্ট। তাহলে এটা গেল কোথা থেকে? গ্রামার থেকে। গ্রামারের এটা ডিগ্রি থেকে এসছে। ডিগ্রি বলতে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, কম্প্যারিজন অফ ডিগ্রি। তাহলে গ্রামার থেকে কিন্তু অনেক কোশ্চেন আসতেছে, রুলস থেকে কমন পড়বে, ঠিক আছে? তোমার প্র্যাকটিস করতে হবে, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। তাহলে 21, ড্যাশ দ্য রেস্টুরেন্ট ওয়াজ স্মল, দ্য ফুড ওয়াজ এক্সেলেন্ট। হ্যাঁ, তাহলে এটা বাক্য এটা কমপ্লেক্স সেন্টেন্স ফরম্যাটে আছে। এই যে যেটা আছে এখানে দ্য ফুড ওয়াজ এক্সেলেন্ট, এটা আসলে হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লোজ। আর এই যে এটাকে ধরবো আমরা সাবঅর্ডিনেট ক্লোজ, সামনের অংশটা, কারণ এখানে এই যে ক্লোজটার শুরুতেই ফাঁকা আছে। আর এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করতে হবে। এই যে কনজাংশন একটা আছে, বিকজ, দেন, সো, অলদো, কোনটা হবে, তাই না? কোনটা হবে? তাহলে এটা আমরা একটু চেক করে দেখি। দেখো এই যে বিশ্লেষণে আমি বলে দিয়েছি, এটা আমার রুলসেও আছে। সেটা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যের শুরুতে বা মাঝে শূন্যস্থান থাকলে
এটা কমপ্লিটিং সেন্টেন্স, গ্রামার। বাক্যের শুরুতে বা মাঝে শূন্যস্থান থাকলে এবং বিপরীত অর্থ প্রকাশ করলে দো অল দো ব্যবহার করতে হয়, বিপরীত অর্থ। যেমন এখানে ড্যাশ দ্য স্টুডেন্ট ওয়াজ স্মল, যদিও রেস্টুরেন্টটা ছোট ছিল, দ্য ফুড ওয়াজ এক্সিলেন্ট, খাবারটা খুব চমৎকার ছিল। এর বিপরীত অর্থ হলো রেস্টুরেন্ট ছোট মানে খাবার খারাপ হওয়ার কথা। আমরা যদি বলি লোকটা যদিও গরিব, লোকটা সৎ, তাহলে গরিব হলে মানুষ সাধারণত অভাবের কারণে অসৎ হয়, হ্যাঁ, সব ক্ষেত্রে যদিও নয়। তো এখানে এটা বিপরীত অর্থ দিচ্ছে। বিপরীত অর্থ মানে তাহলে অল দো ব্যবহার করতে হবে, তাই না? কারণ বোঝালে তখন আমরা অ্যাস ব্যবহার করতাম, রাইট? কারণ বোঝাতে যদি তখন অ্যাস বা বিকজ, এই অ্যাস তো নেই এখানে, তাহলে অ্যাস, বিকজ, সিঞ্চ এগুলো একই, তখন কারণ বোঝালে এগুলো ব্যবহার করতাম আমরা, রাইট? 22 লিমা শোড ড্যাশ দ্য ফটোগ্রাফস। এটি আমরা দেখতে পাচ্ছি অপশানগুলো থেকে, প্রোনাউন থেকে এসছে। লিমা শোড, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সো অবজেক্ট ব্যবহার করতে হবে, প্রোনাউন অপশান আছে। এ নাম্বারে আই, বি নাম্বারে হার, তারপরে সি নাম্বারে হচ্ছে মাই, তারপরে হচ্ছে ডি নাম্বারে মি, অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের ফার্স্ট পার্সন আই সাবজেক্টিভ ফর্ম আছে, তারপরে একটা থার্ড পার্সনের অবজেক্টিভ ফর্ম আছে বা পজিটিভ অ্যাডজেটিভ ফর্ম আছে, তারপরে একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেটিভ, এটা হলো আয়ের পজিটিভ অ্যাডজেটিভ মাই, তারপরে মি, এটা হলো অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে আমরা জানি এটা প্রোনাউন বাক্যের অবজেক্ট অংশে অবজেক্টিভ ফর্ম ইউজ করতে হয় ভার্বের পর মানে অবজেক্ট অংশ, আর এই অবজেক্ট অংশে ব্যবহার করতে হবে আমাদের অবজেক্টিভ ফর্ম, তাই না? এটা আমরা রুলস আছে আমাদের জানি। তারপর দেখে নিই, প্রোনাউন অধ্যায় থেকে এসছে গ্রামার। তাহলে এই যে বাক্যের সাবজেক্ট অংশে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, আর অবজেক্ট অংশে অবজেক্টিভ ফর্ম ইউজ করতে হয়। অত্যন্ত সহজ একটা ব্যাপার। এখান থেকে তাহলে উত্তরটা আমরা করতে পারবো অবশ্যই মি। এখানে আমরা অনেকে চিন্তা করতে পারি যে হার, এটাও তো অবজেক্টিভ ফর্ম, কিন্তু হারটা হবে না। কারণটা হলো শুরুতে সাবজেক্ট আছে লিমা। লিমা যদি আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি হার, তাহলে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করছে। সেক্ষেত্রে আমাদের অবজেক্ট অংশে ব্যবহার করতে হবে রিফ্লেক্সিভ। দ্যাট মিন্স এখানে হার ব্যবহার করা যাবে না, হার সেলফ, এই টাইপের হার সেলফ রিফ্লেক্সিভ ফর্ম ইউজ করা যাবে। সো এখানে হার শুধু ইউজ করার কোনো অপশান নেই। যদি সীমা না হয়ে এখানে একটা অন্য নাম থাকতো, ছেলের নাম, ধরো যে লেমন, হ্যাঁ, দেন আমরা তখন ব্যবহার করতে পারতাম হার। বাট এখানে লিমা থাকার কারণে হার ইউজ করার অপশান নেই, এটা ক্রচ। আর আই আর মাই তো ক্রচ। সো ফাইনালি উত্তর মি, ডি নাম্বার ইজ দ্য রাইট আনসার। লেটস চেক ডি নাম্বার। নেক্সট ওয়ান 23 উই লিভ ক্লোজ ড্যাশ দ্য সিটি সেন্টার। তাহলে উই লিভ ক্লোজ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ মুখস্থ অংশ থেকে এসছে। ক্লোজের পরে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব? ক্লোজ ভার্ব এটা। তাহলে এটা আমরা দেখে একটু গ্রামাটিক্যাল বর্ণনা। ক্লোজ টুটা আমরা ব্যবহার করব। কেন? ক্লোজ টু মানে নিকটে এটা ব্যবহার করব। তাহলে উই লিভ ক্লোজ টু ড্যাশ দ্য সিটি সেন্টার, আমরা সিটি সেন্টারের পাশে থাকি, নিকটে থাকি। এই জন্য আমরা এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা মুখস্থ অংশ থেকে এসছে। গ্রামারের পার্ট রয়েছে, একটা মেমোরাইজিং পার্ট, আরেকটা হচ্ছে গ্রামার অংশ। তো এটা গ্রামার মেমোরাইজিং পার্ট থেকে এসছে। নেক্সট ওয়ান, এটা সি নাম্বার ইজ দ্য রাইট আনসার। সো নেক্সট ওয়ান 24 দ্য অপোজিট অফ ব্ল্যাক ইচ। এই যে আমরা আরেকটা মুখস্থ পড়া পেলাম, তাই না? ব্ল্যাকের অপোজিট কি? এটা অপোজিট মানে অ্যান্টোনিম চাচ্ছে। তাহলে অপোজিট, ব্ল্যাকের অপোজিট ইজ সো সিম্পল কোশ্চেন, দ্যাট মিনস হোয়াইট, দেন অপোজিট মানে অ্যান্টোনিম। তাহলে মুখস্থ পড়া, অ্যান্টোনিম পেয়েছি আমরা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেয়েছি, ফ্রেজ পেয়েছি, ক্যারেক্টার স্পেলিং আমরা এখন পাইনি। যদি না পাই তাহলে আমরা নেক্সট ইয়ারে দেখো যে নেক্সট সেশনে পাবো। এই মুখস্থ পড়াগুলো কমন আর কি, মানে 4টা আইটেম বেসিকলি, 3টা আইটেম তো আসবেই, বা 4টা আইটেমও আসে, অনেক সময় 4টা আইটেম একসঙ্গেই আসে। একটা আইটেম কোনো কারণে বাদ পড়তে পারে কোনো এক বছর, বাট আরেক বছর এটা মিস করবে না। এই তো ভালো করে আমাদেরকে মুখস্থ পড়া এবং গ্রামার দুটো অংশই ভালো করে ফোকাস করতে হবে, তাহলেই আমরা কিন্তু একটা ভালো মার্ক ক্যারি করতে পারবো। সময় অল্প কদিন, এখন এইভাবে প্র্যাকটিসগুলো শুনতে হবে বেশি বেশি করে। নেক্সট ওয়ান, দ্য লাস্ট ওয়ান। তো এটার উত্তর সি নাম্বার গেল, হোয়াইট। তারপরে এটা চলো লাস্ট ওয়ান 25 দ্য পিকচার্স মুভড র্যাপিডলি ড্যাশ দ্য স্ক্রিন। মুভড র্যাপিডলি, তাহলে এখানে মুভড হয়েছে পিকচারগুলো র্যাপিডলি, দ্রুত গতিতে স্ক্রিনের উপরে।
এটা এমনিতে অন আসে, প্রিপোজিশনের ব্যবহার। এটা আমরা এক্স্যাক্টলি প্রিপোজিশনের অর্থ যেটা সেটাও হবে অদৃশ্য, মানে এটা ওপরে অর্থাৎ স্ক্রিনে ভেসে ওঠে, এটা স্ক্রিনের মধ্যে নয়। হ্যাঁ, তো এই জন্য আমরা এটাকে অন দ্য স্ক্রিন বলতে হবে, অন টিভি বলতে হবে। এটা আমাদের নিয়ম আছে, টেলিভিশন, রেডিও, মোবাইল, হ্যাঁ, টেলিফোন, এগুলোর বেলায় অন ইউজ করতে হয়। এটা ইন বলা যাবে না। বাংলাটা যদিও মধ্যে আসে, নদীর মধ্যে নৌকা ভাসছে, তাহলে এখানে আমরা ইন দ্য রিভার, উই কান্ট সে ইন দ্য রিভার, এটা নদীর মধ্যে, তাহলে কি নদীর পানির নিচে, এমন তো নয়। সো আমাদের অন দ্য রিভার অর্থাৎ নদীর সারফেস লেভেল, পুকুরের সেখানে নৌকা ভাসছে, এমন চিন্তা করতে হবে। সো উত্তরটা হচ্ছে অন। লেটস চেক দ্য আনসার। তার আগে একটু আমরা দেখে নিতে পারি মুভ অন, এটা ফ্রেজ আকারে এটার অর্থ আসবে তখন, এটা ফ্রেজ, যার অর্থ হচ্ছে সামনে এগিয়ে যাওয়া, সামনে এগিয়ে যাওয়া। তো আমরা উত্তরটা নিয়ে নিই, চেক করে দেখি। উত্তরটা বি নাম্বার ইজ দ্য রাইট আনসার, অন হবে এটা। তাহলে টিভি, রেডিও, মোবাইল, সেম, এগুলোর বেলাও কিন্তু অন ইউজ করতে হবে, রাইট। লিস্ট, মেনু, এটা প্রিপোজিশনের নিয়ম আছে, প্রিপোজিশন গ্রামারও পড়তে হবে। তাহলে মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে আসলে আমাদের কোন কোন জায়গাগুলো ফোকাস করতে হবে। ভালো করার জন্য আমাদেরকে ফোকাস করতে হবে, এরকম বিগত 5টা সালের কোশ্চেন আমাদেরকে এভাবে বর্ণনা সহ সুন্দর করে প্র্যাকটিস করে একটা দখল নিয়ে আসতে হবে এখান থেকে, তাহলে আমরা একটা পার্সেন্টেজ মার্ক কমন পেয়ে যাব। তারপরের একটা অপশান আছে, সেটা হলো পার্টস অফ স্পিচ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, বিশেষ করে 5টা পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, তারপরে ভার্ব, অ্যাডভার্ব, আর একটা প্রিপোজিশন। হ্যাঁ, এই 5টা পার্টস অফ স্পিচের উপরে একটু ফোকাস দিতে হবে। মুখস্থ পড়া 4টা গেল, পার্টস অফ স্পিচ গেল 5টা। পার্টস অফ স্পিচের বাইরে এসে রাইট ফর্ম অফ ভার্ব, এটা পড়তে গেলে টেন্স একটু কভার করতে হয়। রাইট ফর্ম অফ ভার্ব ভালো করে পড়ো, কারেকশানের যে এমসিকিউ আছে এগুলো পড়ো, আর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের এমসিকিউগুলো পড়ো। এরকম রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে কন্ডিশনাল সেন্টেন্স এগুলো অটোমেটিকলি চলে আসবে। এটার জন্য ফার্স্ট যে প্রিপারেশন সেটা হলো আগে 5 বছরের প্রশ্নটা তুমি একদম কমপ্লিটলি একটা রেডি করে নাও, তাহলে তোমার পড়াটা অনেকটা আগায় যাবে। তো যাক, আমি ব্যক্তিগতভাবে আমার পরিচয় দিচ্ছি, যারা অপরিচিত মানুষ শুনছো, আমি একজন কলেজের লেকচারার, মাহিগঞ্জ কলেজ, রংপুর, ইংলিশ লেকচারার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই। তো আমি ইউনিয়েট কোচিং রংপুর শাখার পরিচালনা করি। ইউনিয়েট কোচিং রংপুর শাখার ইংলিশ টিচার আমি। তো এখান থেকে আমরা প্রত্যেকটি যে সেশন আছে, 5টা সেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, একটার পর একটা আমরা ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। এটি আশা করছি আমাদের যে পরীক্ষা, যেটি আপাতত আমাদের 3 তারিখে রয়েছে, এটি হয়তো পিছিয়ে যাবে কদিন আশা করছি সার্বিক পরিস্থিতি অনুযায়ী। তো আমরা একটার পর একটা লেকচার আমরা প্রত্যেকটা সালের জন্য দিয়ে যাব সেশনের জন্য। তো আশা করছি এই 5টা সেশনের 5টা লেকচার এটি আমার স্টুডেন্টদের জন্য অনেক হেল্পফুল হবে। যেমন আমরা এর পরের ক্লাসে হয়তো এই যে 2013-14, আগে আমরা 14-15 করেছি, 13-14টা আমরা এর পরের ক্লাসে আলোচনা করব। তো এভাবেই আমরা ক্লাসগুলো নিতে থাকব। সবাই ভালো থাকবে এবং ইউনিয়েট কোচিংয়ের পক্ষ থেকে সবার মঙ্গল কামনা করছি। ইউনিয়েট কোচিংটি হচ্ছে লালবাগ, রংপুর শাখাটা হচ্ছে কারমাইকেল কলেজ গেট, কারমাইকেল কলেজ গেটের সঙ্গেই একদম প্রতিষ্ঠান। এটা সবারই ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।